ব্যবসা শুরু করা এক জিনিস আর তাকে সফলভাবে বড় করে তোলা সেটা কিন্তু সম্পূর্ণ অন্য এক খেলা। একদম। আমাদের আজকের আলোচনার কেন্দ্রে আছেন উদ্যোক্তা ড্যান মার্টেল। তার কিছু সোর্স থেকে আমরা বোঝার চেষ্টা করব কিভাবে একটা ব্যবসাকে বিশৃঙ্খলা থেকে বের করে একটা সাম্রাজ্যে পরিণত করা যায়। হ্যাঁ, মার্টেল উদ্যোক্তাদের দুটো দারুণ ভাগে ভাগ করেছেন। কি সে দুটো ভাগ? একদল হল কেওস বিল্ডার, মানে যারা এমন ব্যবসা তৈরি করে যা দিন শেষে তাদেরই চালাতে শুরু করে। আর অন্য দল হল এম্পায়ার বিল্ডার। এরা এমন সব সিস্টেম বা পরিকাঠামো তৈরি করে যা তাদের হয়ে ব্যবসাটাকে চালায়। বাহ! আর এই ধারণাটা কোনো থিওরি বই থেকে আসা নয়, এটা মার্টেলের প্রায় ৩ দশকের ব্যবসার অভিজ্ঞতা থেকে পাওয়া নির্যাস। মানে একদম বাস্তব অভিজ্ঞতা। হ্যাঁ, মূল কথাটা হলো একজন উদ্যোক্তাকে সব কাজ নিজে করার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে, এমন একটা যন্ত্র তৈরি করতে হবে যা তার অনুপস্থিতিতেও চলতে পারে। একদম। আর এই যন্ত্র তৈরির একটা রোডম্যাপও তিনি দিয়েছেন, যেখানে মোট ৬টা ধাপ আছে। আজকের আলোচনায় আমরা এই ৬টা ধাপই গভীরভাবে খতিয়ে দেখব। ঠিক। প্রথমত, নিজের সময়কে কিভাবে ফিরিয়ে আনা যায়। দ্বিতীয়ত, ব্যবসার কৌশল আর অফারকে কিভাবে আরও ধারালো করা যায়। আর তৃতীয়ত, কিভাবে গ্রাহক পাওয়ার একটা নির্ভরযোগ্য পদ্ধতি বা একটা ইঞ্জিন তৈরি করা যায়। এরপর চতুর্থ ধাপে আছে গ্রাহককে সেবা দেওয়ার প্রক্রিয়াটা কিভাবে সিস্টেমের আওতায় আনা যায়। পঞ্চম ধাপে আসে নেতৃত্ব তৈরির প্রসঙ্গ, এবং সবশেষে ষষ্ঠ ধাপে পুরো প্রতিষ্ঠানের সংস্কৃতি আর লক্ষ্যকে কিভাবে বড় করা যায়। দারুণ! তাহলে চলুন একেবারে গোড়া থেকে শুরু করা যাক। প্রথম এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, নিজের সময় ফিরিয়ে আনা। হ্যাঁ, সূর্যে একটা অসাধারণ নীতির কথা বলা আছে, বাইব্যাক প্রিন্সিপাল। এর মূল কথাটা হলো, আপনি ব্যবসা বড় করার জন্য লোক নিয়োগ করেন না, বরং নিজের সময় ফিরে পাওয়ার জন্য লোক নিয়োগ করেন। ঠিক। ব্যাপারটা একটু অন্যরকম শোনালো, তাই না? শুনতে অন্যরকম লাগলেও এর পেছনের যুক্তিটা খুব শক্তিশালী। দেখুন, একটা ব্যবসার সবচেয়ে দামি সম্পদ হল তার প্রতিষ্ঠাতার সময় এবং মনোযোগ। অবশ্যই। এখন প্রতিষ্ঠাতা যদি সারা দিন এমন সব কাজে ব্যস্ত থাকেন যা ধরুন ঘন্টায় $10 আয় করে দেয়, তাহলে তিনি কখনোই সেই কাজগুলো করতে পারবেন না যা ঘন্টায় $1000 আয় করতে পারে। রাইট। সোর্সের তুলনাটা আমার দারুণ লেগেছে। এটা অনেকটা রেস গাড়ি চালানোর মতো, যেখানে চালক নিজেই এক হাতে স্টিয়ারিং ধরেছেন, অন্য হাতে তেল ভরছেন, আবার পা দিয়ে টায়ার বদলানোর চেষ্টা করছেন। মানে ফলাফলটা তো বোঝাই যাচ্ছে, একদমই অসম্ভব একটা পরিস্থিতি। ঠিক। তাহলে এই চক্র থেকে বেরোনোর উপায় কি? এখানে বাইব্যাক লুপ নামের একটা চমৎকার কাঠামোর কথা বলা হয়েছে। এর 3টা ধাপ আছে: অডিট, ট্রান্সফার এবং ফিল। একদম। প্রথম ধাপ অডিট বা নিরীক্ষা, মানে টানা 2 সপ্তাহ ধরে প্রতি 15 মিনিটে আপনি কি করছেন তা একটা ডায়েরিতে বা স্প্রেডশিটে লিখে রাখা। হ্যাঁ, এবং এখানে সততাটা খুব জরুরি। যদি ফেসবুক স্ক্রোল করেও 15 মিনিট যায়, সেটাও লিখতে হবে। আচ্ছা। 2 সপ্তাহ পর যখন আপনার হাতে এই ডেটা আসবে, তখন কাজগুলোকে 2টো রঙে ভাগ করতে হবে। সবুজ, যে কাজগুলো আপনাকে শক্তি দেয়, আপনার ভালো লাগে। আর লাল রংটা হলো? লাল হলো যে কাজগুলো আপনার শক্তি শুষে নেয়, বিরক্তিকর লাগে। এরপর আরেকটা কাজ করতে হবে, প্রত্যেকটা কাজের পাশে খরচের চিহ্ন দিতে হবে। খরচের চিহ্ন? সেটা আবার কিরকম? মানে $1 থেকে $4 চিহ্ন পর্যন্ত। ধরুন, যে কাজটা খুব সাধারণ, যেমন ইমেল চেক করা, সেটার পাশে দেবেন $1 চিহ্ন। যে কাজটা করতে কিছুটা দক্ষতার প্রয়োজন, সেটার পাশে $2 চিহ্ন। আর যে কাজটা প্রায় আমার মতোই গুরুত্বপূর্ণ, সেটার জন্য $4? $4, তাই তো? একদম। এই নিরীক্ষার পর আপনি আয়নার মতো পরিষ্কার দেখতে পাবেন আপনার মূল্যবান সময়টা আসলে কোথায় যাচ্ছে এবং কোন কাজগুলো খুব সহজেই অন্য কাউকে দিয়ে করানো সম্ভব। দারুণ পদ্ধতি। সময় কোথায় নষ্ট হচ্ছে তা তো বোঝা গেল। এর পরের ধাপ হলো ট্রান্সফার, মানে কাজটা অন্য কাউকে বুঝিয়ে দেওয়া। কিন্তু এখানেই তো অনেকে হোঁচট খায়। ঠিকভাবে কাজ না বোঝাতে পারলে তো আরেক বিপদ। হ্যাঁ। এই সমস্যার জন্য একটা দারুণ সমাধান আছে, যার নাম ক্যামকর্ডার মেথড। ক্যামকর্ডার মেথড? হ্যাঁ,
আপনি যখন কাজটা করছেন তখন আপনার কম্পিউটার স্ক্রিনটা রেকর্ড করুন। মাউস কোথায় যাচ্ছে, কি ক্লিক করছেন, সব রেকর্ড হতে থাকবে। আর রেকর্ডিংয়ের সময় আপনি মুখে বলতে থাকুন যে আপনি কি করছেন এবং কেন করছেন। বাহ, এর মানে হলো আমাকে আলাদা করে ট্রেনিং ম্যানুয়াল বানানোর জন্য আর সময় দিতে হচ্ছে না। ঠিক তাই। এবং এর পরের অংশটা আরও মজার। আপনি এই ভিডিওটা নতুন কর্মীকে দেবেন এবং তাকে বলবেন এটার উপর ভিত্তি করে একটা লিখিত ট্রেনিং ডকুমেন্ট বা প্লেবুক তৈরি করতে। এতে তো দুটো লাভ। হ্যাঁ, এক, কর্মী কাজটি ঠিকমতো বুঝেছে কিনা তা তার বানানো ডকুমেন্ট দেখেই বোঝা যায়। দুই, ভবিষ্যতে অন্য কাউকে নিয়োগ দিলে আপনার কাছে একটি তৈরি ডকুমেন্ট থাকছে। নিজের সময়ও বাঁচল, আবার কর্মীর বোঝাপড়াটাও পরীক্ষা হয়ে গেল। একদম। আচ্ছা, সময় তো না হয় পাওয়া গেল, কিন্তু এই মূল্যবান সময়টা কাজে লাগানোর সেরা জায়গা কোনটা? এখানেই তো বাইব্যাক লুপের শেষ ধাপ, ফিল বা পূরণ করার প্রসঙ্গ আসে। একদম। যে সময়টা আপনি ফিরে পেলেন সেটা যদি আবার কম গুরুত্বপূর্ণ কাজেই নষ্ট করে ফেলেন তাহলে তো কোনো লাভ হলো না। ঠিক। এই সময়টাকে দুটো জায়গায় বিনিয়োগ করতে বলা হয়েছে। প্রথমত, এমন সব কাজে যা সরাসরি ব্যবসার আয় বাড়াতে সাহায্য করে, যেমন নতুন গ্রাহকের সাথে কথা বলা বা নতুন পণ্য নিয়ে ভাবা। আর দ্বিতীয়টা? আর দ্বিতীয়ত, নিজের ব্যক্তিগত উন্নয়নে নতুন কোনো দক্ষতা শেখা, ভালো অভ্যাস তৈরি করা, যা আপনাকে ব্যবসার পরবর্তী ধাপের জন্য একজন যোগ্য নেতা হিসেবে তৈরি করবে। এখানে বাইব্যাক রেট নামেও একটা হিসাবের কথা বলা আছে, যেটা আমার খুব কাজের মনে হয়েছে। হ্যাঁ, এটা একটা গড় হিসাব। যেমন আপনার বার্ষিক আয় যদি $1,00,000 হয় তাহলে আপনার বাইব্যাক রেট হবে ঘন্টায় প্রায় $12.5। এর মানে হলো, যে কোনো কাজ যদি ঘন্টায় $12.5 কম খরচে অন্য কাউকে দিয়ে করানো যায়, তাহলে সেই কাজটা আপনার নিজের করা উচিত না। গাণিতিকভাবেই এটা আপনার জন্য লোকসানের। তাহলে প্রথম ধাপ পার করে আমরা কিছু সময় হাতে পেলাম। এখন প্রশ্ন হলো, এই নতুন পাওয়া শক্তি আর সময়টা কোথায় কাজে লাগানো উচিত? ঠিক, এখানেই আমাদের দ্বিতীয় ধাপে যেতে হবে। ব্যবসার কৌশল এবং অফারকে সুস্পষ্ট করা। আচ্ছা। অনেক উদ্যোক্তা এই পর্যায়ে এসে একটা বিভ্রান্তির মধ্যে পড়েন, যাকে সোর্সে বলা হয়েছে স্কেলিং কনফিউশন। স্কেলিং কনফিউশন? হ্যাঁ, ব্যবসার শুরুর দিকে যখন যা সুযোগ আসে তাকে হ্যাঁ বলাটা টিকে থাকার জন্য জরুরি, কিন্তু একটা সময়ের পর এটাই ব্যবসার অগ্রগতির পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। মানে সব ধরনের গ্রাহক, সব ধরনের প্রজেক্ট নিতে থাকলে লাভ কমতে থাকে আর দল ক্লান্ত হয়ে পড়ে। একদম। সোর্সে একটা দারুণ উপমা ব্যবহার করা হয়েছে। এটা নাকি একটা গাছকে কুঠার দিয়ে চারদিক থেকে এলোমেলোভাবে আঘাত করার মতো। এতে গাছটা হয়তো দুর্বল হবে, কিন্তু কখনোই পড়বে না। ঠিক, গাছটা ফেলতে হলে এক জায়গা দিয়েই বারবার আঘাত করতে হয়। এই সমস্যার সমাধান কি তাহলে? সমাধান হল ভ্যালিউ ক্রিয়েশন ভেন ডায়াগ্রাম। এটা একটা কাঠামো যার 3কে বৃত্ত আছে। প্রথম বৃত্তে থাকে গ্রাহকরা কোন জিনিসটার জন্য সবচেয়ে বেশি টাকা দিতে রাজি। দ্বিতীয় বৃত্তে থাকে আপনার দল কোন কাজটা সবচেয়ে ভালোভাবে করতে পারে। আর তৃতীয় বৃত্তে থাকে কোন কাজটা আপনার ব্যবসার জন্য সবচেয়ে বেশি লাভজনক। আর এই 3টে বৃত্ত যেখানে একে অপরকে ছেদ করে, সেই মাঝের অংশটাই হলো আপনার সবচেয়ে শক্তিশালী এবং স্কেলেবল অফার, তাই তো? একদম। সোর্সে একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সির উদাহরণ দেওয়া হয়েছে। তারা ওয়েবসাইট ডিজাইন, এসইও, কন্টেন্ট রাইটিং সব করত। কিন্তু তারা আবিষ্কার করল যে তাদের আয়ের প্রায় 80% আসছে একটা মাত্র সেবা থেকে। হ্যাঁ, সাস বা সাবস্ক্রিপশন ভিত্তিক সফটওয়্যার কোম্পানিগুলোর জন্য পেইড বিজ্ঞাপন চালানো। কারণ এই গ্রাহকরা সবচেয়ে বেশি টাকা দিতে রাজি, এই কাজটা তাদের দল সবচেয়ে ভালো পারে এবং এখানেই তাদের লাভের মার্জিন সবচেয়ে বেশি। এরপর তারা কি করল? তারা একটা সাহসী সিদ্ধান্ত নিল। বাকি সব সেবা বন্ধ করে দিয়ে শুধু ওই একটি সেবার ওপরই পুরো মনোযোগ দিল। আর ফলাফল? মাত্র 18 মাসের মধ্যে তাদের বার্ষিক আয় $3 মিলিয়ন থেকে বেড়ে $6 মিলিয়ন পৌঁছালো, তাও আবার আগের চেয়ে কম ক্লায়েন্ট এবং অনেক বেশি লাভের সাথে। দারুণ একটা উদাহরণ। এর মানে হলো, অনেক সময় কম কিছু করাটাই বেশি কিছু পাওয়ার সেরা উপায়। ঠিক। তাহলে আমাদের হাতে এখন সময় আছে আর একটা সুস্পষ্ট অফারও আছে। এরপরের যৌক্তিক ধাপ তো হলো এই অফারটাকে সম্ভাব্য গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া, তাই না? ঠিক ধরেছেন। এখানেই আমাদের তৃতীয় ধাপটা চলে আসে, একটি অনুমানযোগ্য গ্রোথ ইঞ্জিন তৈরি করা। হ্যাঁ, অনেক ব্যবসার আয় অনেকটা রোলার কোস্টারের মতো, কখনো অনেক বেশি, কখনো একেবারে কম।
এর কারণ হল তারা শুধুমাত্র রেফারেল বা পরিচিতদের মাধ্যমে কাজ পাওয়ার ওপর নির্ভর করে। এটা অনেকটা 4 ইঞ্জিনের প্লেনকে মাত্র একটা ইঞ্জিন দিয়ে চালানোর মতো। একদম। ওই একটা ইঞ্জিন যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় তাহলে পুরো ব্যবসায় মুখ থুবড়ে পড়বে। এই ঝুঁকি থেকে বের হওয়ার জন্য সোর্সে গ্রোথ ইঞ্জিন ট্রায়াঙ্গেলের কথা বলা হয়েছে। এর 3 দিকে 3টা কৌশল আছে, তাই না? হ্যাঁ, প্রথমটা হলো ইনবাউন্ড, মানে এমন সব কন্টেন্ট তৈরি করা যা সম্ভাব্য গ্রাহকদের আকর্ষণ করে আপনার কাছে নিয়ে আসে। যেমন? ব্লগ, ভিডিও, সোশ্যাল মিডিয়া পোস্ট ইত্যাদি। ঠিক। দ্বিতীয়টা হলো আউটবাউন্ড, যেখানে আপনি নিজে থেকে সম্ভাব্য গ্রাহকদের কাছে পৌঁছান, যেমন কোল্ড ইমেল, কোল্ড কলিং। কিন্তু অনেকেই তো বলে যে কোল্ড কলিং বা ইমেলিংয়ের যুগ শেষ, এগুলো নাকি এখন আর তেমন কাজ করে না। এটা একটা ভুল ধারণা। হয়তো সাফল্যের হার কমেছে, কিন্তু সঠিকভাবে করতে পারলে এটা এখনও খুব কার্যকর। আর ত্রিভুজের তৃতীয় বাহুটা হল পার্টনার্স, মানে এমন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে কাজ করা যাদের কাছে আপনার সম্ভাব্য গ্রাহকরা আগে থেকেই রয়েছে। হ্যাঁ, যেমন কোনো পডকাস্টে অতিথি হিসেবে যাওয়া বা অন্য কোনো ব্যবসার সাথে রেফারেল পার্টনারশিপ তৈরি করা। তার মানে এই 3টা ইঞ্জিন, ইনবাউন্ড, আউটবাউন্ড আর পার্টনার্স, একসাথে চালু রাখলে ব্যবসার আয়ের রোলার কোস্টার রাইডটা বন্ধ হয়ে একটা স্থিতিশীলতা আসবে। ঠিক তাই। একটা ইঞ্জিন দুর্বল হয়ে গেলেও বাকি দুটো ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাবে। আচ্ছা, এখন ভাবুন, গ্রোথ ইঞ্জিনের কারণে গ্রাহকের সংখ্যা হু হু করে বাড়ছে, কিন্তু আপনি যদি তাদের ঠিকমতো সেবাটা দিতে না পারেন, তাহলে কি হবে? তাহলে তো ব্যবসার সুনামই নষ্ট হয়ে যাবে। আর এখানেই আমাদের চতুর্থ ধাপের গুরুত্বটা চলে আসে, ডেলিভারি এবং অপারেশনকে সিস্টেমের আওতায় আনা। একদম। একটা ভাঙা ডেলিভারি সিস্টেম নাকি বড় ব্যবসার জন্য মৃত্যুর পরোয়ানার মতো। এর জন্য 3 P's অফ ডেলিভারি মডেলের কথা বলা হয়েছে। 3 P's? হ্যাঁ। প্রথম পি হল প্লেবুকস। এর মানে হল ব্যবসার প্রতিটি কাজের জন্য একটা লিখিত নিয়ম বা গাইডলাইন তৈরি করা, যাতে নতুন বা পুরানো যে কোনো কর্মী একই মানের কাজ করতে পারে। ঠিক। দ্বিতীয় পি হল পিপল, মানে এমন লোক নিয়োগ করা যারা শুধু কাজটা করবে না, বরং কাজের ফলাফলের জন্য নিজেদের দায়বদ্ধ মনে করবে। আর তৃতীয় পি হল প্ল্যাটফর্মস। হ্যাঁ, মানে প্রযুক্তির সঠিক ব্যবহার করা। অটোমেশন, সফটওয়্যার বা বিভিন্ন টুলস ব্যবহার করে কম মানুষ দিয়ে কিভাবে বেশি এবং নির্ভুল কাজ করা যায় সেই ব্যবস্থা করা। বেশ, তাহলে আমাদের হাতে সময় আছে, সুস্পষ্ট অফার আছে, গ্রাহক পাওয়ার ইঞ্জিন আছে এবং সেবা দেওয়ার সিস্টেমও আছে, কিন্তু এই সব কিছু চালাবে কে? ঠিক। একটা পর্যায়ে এসে তো প্রতিষ্ঠাটার একার পক্ষে সবকিছু দেখাশোনা করা সম্ভব না। আপনি একেবারে কোর সমস্যাটা ধরেছেন। পঞ্চম ধাপে আমরা ঠিক এই বিষয় নিয়েই কথা বলবো, নেতৃত্ব স্থাপন করা। একটা অদ্ভুত ব্যাপার হলো, একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত ব্যবসার সবচেয়ে বড় শক্তি থাকেন তার প্রতিষ্ঠাতা, আর তারপর তিনিই হয়ে ওঠেন ব্যবসার অগ্রগতির পথে সবচেয়ে বড় বাধা। কারণ সব সিদ্ধান্ত যদি তার মাধ্যমেই আসতে হয়, তাহলে পুরো প্রক্রিয়াটাই ধীর হয়ে যায়। একদম। এটাকে বলা হয় সিদ্ধান্ত নেওয়ার ফাঁদ। এই ফাঁদ থেকে বের হওয়ার কোনো উপায় আছে? একটা খুব সহজ কিন্তু কার্যকারী উপায় হল 131 রুল প্রয়োগ করা। নিয়মটা হল, দলের কোনো সদস্য যখনই আপনার কাছে কোনো সমস্যা নিয়ে আসবে, তাকে 3টে জিনিস সাথে করে আনতে হবে। হ্যাঁ। 1. মূল সমস্যাটা ঠিক কি? 1 প্রবলেম। 2. তার নিজের ভাবা 3টে সম্ভাব্য সমাধান। 3 সলিউশনস। এবং 3. এই 3টার মধ্যে তার নিজের সুপারিশ কোনটা? 1 রেকমেন্ডেশন। বাহ, এটা তো দারুণ একটা কৌশল। এর মানে হলো, কর্মীরা শুধু সমস্যা নিয়ে আসছে না, বরং সমাধান নিয়েও ভাবছে। ঠিক তাই। এতে কর্মীরা স্বাধীনভাবে চিন্তা করতে শেখে এবং তাদের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি হয়। আর প্রতিষ্ঠাতারও তো সময় বাঁচে। অবশ্যই। সোর্সে বলা হয়েছে, প্রায় 98% ক্ষেত্রে কর্মীরা যে সুপারিশটা নিয়ে আসে সেটাই সঠিক হয়। প্রতিষ্ঠাতার কাজ তখন শুধু সেটাকে অনুমোদন দেওয়া। তাহলে আমরা একে একে 5টি ধাপ পার করে ফেললাম, কিন্তু এই সব সিস্টেম, সব মানুষ, সব প্রক্রিয়াকে একসাথে আঠার মতো ধরে রাখবে কি? সংস্কৃতি হল সেই অদৃশ্য হাত যা আপনার অনুপস্থিতিতেও আপনার দলের সদস্যদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। মানে যখন বস দেখছেন না, তখন কর্মীরা কিভাবে কাজ করছে, সেটাই হলো আসল সংস্কৃতি। একদম। এটা কোনো ঐচ্ছিক বা ভালো লাগার বিষয় নয়, এটা ব্যবসার বেড়ে ওঠার জন্য অক্সিজেনের মতো জরুরি। কিন্তু একটা শক্তিশালী সংস্কৃতি কিভাবে তৈরি করা যায়, এটা তো বেশ কঠিন কাজ মনে হচ্ছে। এর জন্য 3টে কাঠামোর কথা বলা হয়েছে। প্রথমটা হল
প্রতিষ্ঠানের কিছু মূল মূল্যবোধ বা কোর ভ্যালিউস ঠিক করা। তবে এগুলো শুধু অফিসের দেওয়ালে ঝুলিয়ে রাখার জন্য নয়। না, এই মূল্যবোধগুলো ব্যবহার করে আপনাকে লোক নিয়োগ হায়ার করতে হবে, তাদের উৎসাহিত ইন্সপায়ার করতে হবে এবং প্রয়োজনে বরখাস্তও করতে হবে। বরখাস্তও করতে হবে? ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন। ধরুন, আপনার একটা কোর ভ্যালিউ হলো চরম সততা। এখন আপনার সবচেয়ে ভালো পারফর্ম করা কর্মী যদি গ্রাহকের সাথে কোনো ছোট বিষয়েও মিথ্যা বলে, তাহলে তাকে আপনার দল থেকে বাদ দিতে হবে? যদিও সে খুব ভালো কাজ করে। হ্যাঁ, কারণ সংস্কৃতিকে রক্ষা করাটা একজন কর্মীর পারফরমেন্সের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। এমন কঠিন সিদ্ধান্তগুলোই অন্যদের কাছে বার্তা দেয় যে আপনারা আপনাদের মূল্যবোধ নিয়ে কতটা সিরিয়াস। বুঝতে পারলাম। দ্বিতীয় কাঠামোটা কি? দ্বিতীয়টা হলো লক্ষ্যের বর্ণনা বা ভিশন ন্যারেটিভ। আগামী 5 বছরে আপনি আপনার ব্যবসাকে কোথায় দেখতে চান তার একটা সুস্পষ্ট এবং আকর্ষণীয় ছবি তৈরি করা। আর সেটা বারবার প্রতিনিয়ত দলের সবার সাথে শেয়ার করা। ঠিক, ছবিটা এত পরিষ্কার হতে হবে যে দলের সবার যেন চোখ বন্ধ করে সেটা দেখতে পায়, আর এটা এতবার বলতে হবে যে কর্মীরা আপনার আড়ালে এটা নিয়ে মজা করতে শুরু করে। তখনই বুঝবেন বার্তাটা সবার গভীরে পৌঁছে গেছে। আর তৃতীয় কাঠামো? তৃতীয়টা হলো পিপল সিস্টেমস। এখানে একটা অসাধারণ কথা বলা হয়েছে। হায়ার ফর দ্য সোল, ট্রেন ফর দ্য রোল। হ্যাঁ, এর মানে হলো এমন মানুষ খুঁজুন যার ব্যক্তিগত মূল্যবোধ আপনার কোম্পানির সংস্কৃতির সাথে মেলে। কাজ বা দক্ষতা হয়তো শিখিয়ে দেওয়া যায়, কিন্তু সঠিক মনোভাব বা চরিত্র তৈরি করে দেওয়া প্রায় অসম্ভব। তাহলে আমরা পুরো যাত্রাটা দেখলাম। একজন খেয়স বিল্ডার কিভাবে নিজের সময় ফিরিয়ে আনা থেকে শুরু করে অফার ঠিক করা, এবং তারপর বৃদ্ধি, ডেলিভারি, নেতৃত্ব ও সংস্কৃতির জন্য একের পর এক সিস্টেম তৈরি করে একজন এম্পায়ার বিল্ডার হয়ে উঠতে পারেন। মূল বার্তাটা হলো একটা ব্যবসা কেবল প্রতিষ্ঠাতার কঠোর পরিশ্রমে একটা পর্যায় পর্যন্তই যেতে পারে। সত্যিকারের স্কেল বা বড় হতে গেলে নেতা এবং সিস্টেমের প্রয়োজন, আর এর জন্য সবচেয়ে বড় যে জিনিসটা লাগে তা হলো নিজের নিয়ন্ত্রণ ছাড়তে শেখা। সোর্সে একটা খুব শক্তিশালী কথা আছে, আপনার ব্যবসা ততটুকুই বড় হতে পারবে যতটুকু আপনি ছাড়তে পারবেন। এটা হয়তো একটা ভীতিকর প্রক্রিয়া, কিন্তু এর কোনো বিকল্প নেই। সোর্সের শেষে লেখক তার নিজের একটা ব্যক্তিগত বিশ্বাসের কথা বলেছেন, যা আমার মনে বেশ দাগ কেটেছে। তিনি বলেন, আমি অন্যদের জন্য যা চাইব তা আমি অর্জন করব। এর মানে হলো ব্যবসার ফোকাসটা যখন আমি বা আমার লাভ থেকে সরে গিয়ে দল এবং গ্রাহকদের মঙ্গলের ওপর চলে আসে, তখন সবকিছু যেন জাদুর মতো বদলাতে শুরু করে। আর এটাই হয়তো আমাদের শ্রোতাদের জন্য আজকের ভাবনার বিষয় হতে পারে। তাহলে আজকের প্রশ্নটা হলো, যদি শুধুমাত্র ব্যক্তিগত লক্ষ্য বা লাভের কথা না ভেবে আপনার দল বা গ্রাহকরা আসলে কি চায় সেদিকে মনোযোগ দেওয়া হয়, তাহলে আপনার ব্যবসা বা এমনকি আপনার পেশাগত জীবন গড়ার পুরো পদ্ধতিটা কিভাবে বদলে যেতে পারে?